রানী দেবীর দুই ছেলে বিকাশ এবং পলাশ তন্দ্রা ও শিলাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে, কিন্তু শাশুড়িমা দুই বৌমার গৃহপ্রবেশের অনুষ্ঠান পালনের ক্ষেত্রে খুবই দ্বিচারিতা করে, কারণ তার বড় বৌমা তন্দ্রা হলো বড়লোক ঘরের মেয়ে, অন্যদিকে শিলার বাবা মা খুবই গরিব। এই টুকটুকি, রান্নাঘর থেকে সোনার থালাই করে গৃহপ্রবেশের অনুষ্ঠানের জিনিসপত্রগুলো নিয়ে আয়, আমি আমার বড় বৌমার গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করব। বড় বৌমার বাবা যেহেতু যৌতুক হিসেবে কোটি কোটি টাকা, সোনা গহনা, হীরা ইত্যাদি দিয়ে রানী দেবীর পরিবারকে ভরিয়ে দিয়েছে, সেই জন্য রানী দেবী তার বড় বৌমার জন্য সোনার থালাই করে গৃহপ্রবেশের অনুষ্ঠানের আয়োজন করে, আর যা দেখে বড় বৌমা খুবই খুশি হয়। কিন্তু মা, আজকে তো বড় বৌদির সাথে ছোট বৌদিরও গৃহপ্রবেশ হবে, তাহলে তুমি শুধুমাত্র বড় বৌদির জন্য সোনার থালা নিয়ে আসতে বললে কেন? তুই তোর বড় বৌদির সঙ্গে ছোট বৌদির গৃহপ্রবেশের তুলনা করছিস? তোর ছোট বৌদি গরিব ঘর থেকে এসেছে, তাই ও এরকম সোনার থালায় গৃহপ্রবেশের জন্য উপযুক্ত নয়, তাই তোকে আমি যেটুকু করতে বলেছি সেটুকুই কর। শাশুড়িমা এমন কথা বললে ছোট বৌমার ভীষণই খারাপ লাগে। অন্যদিকে টুকটুকি যখন রান্নাঘর থেকে সোনার থালা সাজিয়ে নিয়ে আসে, তখন সেই থালা দিয়ে শাশুড়িমা বড় বৌমার গৃহপ্রবেশ পালন করে। মা, আপনি এত সুন্দর করে আমার গৃহপ্রবেশ করলেন বলে আপনার ছোট বৌমার কিন্তু হিংসা হচ্ছে। দেখুন কেমন করে দরজার বাইরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, যেন আমাকে জ্যান্ত গিলে খাবে। সত্যিই তো ছোট বৌমা, তোমার এত বড় সাহস যে তুমি আমার বড় বৌমার দিকে ওভাবে তাকিয়ে আছো। তুমি যতই তাকাও না কেন, আমি তোমার ভালো করে গৃহপ্রবেশ করাবো না, কারণ তুমি বাপের বাড়ি থেকে কি নিয়ে এসেছো? একটা পুরানো বেনারসি শাড়ি পরিয়ে তোমার বিয়ে দিয়েছে তোমার বাবা মা। মা, আপনি সবার সামনে আমাকে এভাবে কেন অপমান করছেন? আর আমিও তো আপনার বাড়ির বৌমা, তাই সোনার থালাই না হোক, আপনি আমাকে মন ভরে আশীর্বাদ দিয়ে বাড়ির ভেতরে ঢোকার অনুমতি দিন, তা না হলে আমি কতক্ষণ এভাবে বাইরে দাঁড়িয়ে থাকবো। শিলা এমন কথা বললে তার শাশুড়িমা এবং বড় যা দুজনে মিলে তাকে আরো বেশি করে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। আর এমন সময় শিলা যখন তার বরের হাত ধরে শ্বশুর বাড়িতে ঢুকতে যাবে, তখন এই দাঁড়াও, তুমি শুধু একমাত্র একটা শর্তে এই বাড়িতে প্রবেশ করতে পারবে। তুমি যদি মানতে রাজি থাকো, তাহলেই তুমি এই শ্বশুর বাড়িতে প্রবেশ করার অনুমতি পাবে। হ্যাঁ, বড় বৌমা যা বলেছে তাই হবে, কারণ এই সংসারে আজ থেকে বড় বৌমার নিয়ম চলবে। আর ছোট বৌমা, তুমি যদি বড় বৌমার কথা মেনে নিতে পারো, তাহলে তুমি এই বাড়িতে প্রবেশ করবে। দুজনে মিলে এরকম কথা বললে শিলা খুবই বিপাকে পড়ে। এমন সময় বদমাইশ বড় যা তন্দ্রা ইচ্ছা করে জুতা পরিষ্কার করার কালি নিয়ে আসে, আর সেই কালি তার ছোট যা শিলার হাতে ধরিয়ে দেয়। আমার গৃহপ্রবেশের অনুষ্ঠানের সাথে জুতার কালির কি সম্পর্ক? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি যখন সোনার থালা নিয়ে শ্বশুর বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান করছিলাম, তখন মনে হয় তুমি ইচ্ছা করে আমার জুতোর ওপর পা চাপিয়ে দিয়েছিলে। তাই দেখো, আমার জুতোর ওপর তোমার নোংরা ছেঁড়া জুতোর ধুলো লেগে গেছে। তাই তুমি এই কালি দিয়ে আমার জুতো পরিষ্কার করে দেবে, তাহলেই তুমি শ্বশুর বাড়িতে ঢুকতে পারবে। বড় বৌদি, তুমি কিন্তু আবার বাড়াবাড়ি করছো, কেননা সবেমাত্র আমার বউ বিয়ে হয়ে এই বাড়িতে এসেছে, আর তুমি এখন থেকেই তাকে দিয়ে জুতা পরিষ্কার করাবে? আর মা, মানছি যে বড় বৌদি বড় লোক ঘরের মেয়ে, আর বড় বৌদি তোমাকে অনেক যৌতুকও দিয়েছে, আর সেই জন্যই তুমি আমার বউকে পর করে দিলে, তাই তো? বিয়ে হওয়ার পর থেকে তুই বেশি বউয়ের হয়ে কথা বলিস না। তোর বড় বৌদি আমাদের জন্য এসি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, ড্রেসিং টেবিল, খাট, বিছানা অনেক কিছু নিয়ে এসেছে। সুতরাং তোর বড় বৌদি যা বলবে সেটাই তোর বউকে করতে হবে। রানী দেবী এমন কথা বললে পলাশ চুপ করে দাঁড়িয়ে থাকে, আর এমন সময় শিলার কিছু করার থাকে না। আর যেহেতু সে বরাবর ছোটবেলা থেকেই গুরুজনেদের সম্মান করতে শিখেছে, তাই সে তার বড় জায়ের জুতা পরিষ্কার করতে রাজি হয়ে যায়। আর এমন সময় শিলা যখন তার বড় জায়ের জুতা পরিষ্কার করতে যাবে, তখনই শিলার বাবা মা সেখানে চলে আসে। তুই কি করছিস শিলা? আমি বুঝতেই পেরেছিলাম যে তোর সাথে নিশ্চয়ই শ্বশুর বাড়িতে খারাপ ব্যবহার করা হবে, তাই আমি আর তোর মা এখানে চলে এসেছি, আর তুই শেষ পর্যন্ত তোর বড় জায়ের জুতা পরিষ্কার করছিস। চুপ করো বাবা, তুমি এসব কথা কেন বলছো? আর আমি যদি আমার বড় জায়ের জুতা পরিষ্কার করি, তাহলে কি আমি খারাপ হয়ে যাব? আর আমার একদম ঝামেলা ভালো লাগে না। আমি দিদির জুতা পরিষ্কার করে শ্বশুর বাড়িতে প্রবেশ করতে চাই, কারণ এই শ্বশুর বাড়িতে আমারও থাকার অধিকার আছে। প্রথম থেকেই বিয়ে নিয়ে অনেক ঝামেলা হয়েছে, তাই আমি আর কোনো ঝামেলা করতে চাই না। আজ থেকে প্রায় 3 মাস আগে যখন উভয় পক্ষের বিয়ে ঠিক হয়, তখন থেকেই রানী দেবী তার হবু ছোট বৌমা এবং তার পরিবারের সঙ্গে ভীষণই খারাপ ব্যবহার করতে শুরু করে দেয়। আমার ছেলে নেহাত আপনার মেয়েকে পছন্দ করেছে বলে, তা না হলে আপনার এরকম গরিব ঘরের মেয়েকে আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই। একবার আমার হবু বড় বৌমার বাড়িতে গিয়ে দেখে আসুন, একেবারে অট্টালিকা সমান বাড়ি।
আমি মানছি যে আপনার হবু বড় বৌমা ও তার পরিবারের মতো আমাদের অত টাকা পয়সা নেই, কিন্তু আমাদের মেয়ে অনেক ভালো আর আপনার সংসারকে গুছিয়ে রাখবে। রাজবাবু এমন কথা বললে রানী দেবী ভীষণ পরিমাণে হেসে ওঠে, কিন্তু তার ছোট ছেলে যেহেতু শিলাকে খুবই পছন্দ করে তাই রানী দেবী কিছু বলতে পারে না। কিন্তু রানী দেবীর সম্বন্ধ পাকাপাকি করতে গিয়ে শিলার বাড়িতে এক গ্লাস জল পর্যন্ত পান করে না, আর তাকে সোনা গহনা শাড়ি জামা কাপড় কিছুই দেয় না, উল্টে তাকে কথা শুনিয়ে চলে যায়। অন্যদিকে রানী দেবী তার বড় বৌমা এবং তার পরিবারের জন্য সোনা গহনা, দামি দামি শাড়ি জামা কাপড় ইত্যাদি নিয়ে যায়। মা, আমি কিন্তু শ্বশুর বাড়িতে যাওয়ার সময় আপনাদের জন্য এসি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদি নিয়ে যাব, আর সমস্ত কিছু কিন্তু আমি ব্যবহার করব, আর আপনাদেরকেও আলাদা আলাদা বাবা জিনিসপত্র দেবে বলেছে। তাই এসবের বিনিময়ে আমি কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে কোনো রকম কোনো কাজকর্ম করতে পারবো না। তোমাকে কোনো কাজ করতে হবে না বড় বৌমা, তুমি শুধু আমার বাড়িতে প্রবেশ করবে, তাহলেই হবে, আর সব কাজ আমার গরিব হবু ছোট বৌমা করবে। এরকম জিনিসপত্রের লোভে পড়ে রানী দেবী তন্দ্রা এবং তার পরিবারের কাছে বিকিয়ে যায়। অন্যদিকে তন্দ্রা এবং তার পরিবার ভালো করে সেটা সুযোগ ব্যবহার করার চেষ্টা করে। ব্যাস, আমার তাহলে বিয়ে করে আপনার বাড়িতে যেতে কোনো প্রবলেম নেই। আর হ্যাঁ, আমি যে জিনিসপত্রগুলো নিয়ে যাব সেগুলো দিয়ে যেন আমার ঘরবাড়ি পুরো সাজানো থাকে। এভাবেই তন্দ্রা এবং তার পরিবার যা যা বলে রানী দেবী সমস্ত কিছু মেনে নেয়। দেখতে দেখতে কিছুদিন কাটে, আর একদিন তন্দ্রা তার হবু শাশুড়ি মাকে ফোন করে। বলছি, আমার পরিবার থেকে তো সবকিছুই ব্যবস্থা করা হয়েছে, কিন্তু গৃহপ্রবেশটা তো আপনাদের বাড়িতে হবে, তাই আমি কিন্তু কোনো রকম পুরানো শাড়ি পরে গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করতে পারবো না। আমার বাবা আমাকে 50,000 টাকা দামের বেনারসি দিয়েছে, কিন্তু ওই শাড়িটা পরে তো আমি বিয়ে করব। হ্যাঁ, তাহলে কি করতে হবে বলো? তাহলে আপনাকে 1 লক্ষ টাকা দামের গৃহপ্রবেশের অনুষ্ঠানের জন্য আলাদা করে আমার জন্য শাড়ি কিনে দিতে হবে, আর ওই শাড়ি পরেই কিন্তু আমি শ্বশুর বাড়িতে প্রথমবারের মতো প্রবেশ করব। এরকম 1 লক্ষ টাকা দামের শাড়ি কিনে দেওয়ার কথা শুনি রানী দেবী অবাক হয়ে যায়, কিন্তু সে তার হবু বড়লোক বৌমার কথা মেনে নেয়। মা, তুমি আমাকে ডেকে পাঠিয়েছিলে? হ্যাঁ, তোকে আমি ডেকে পাঠিয়েছিলাম, কারণ তুই আগের মাসের মাহিনা থেকে তোর বউয়ের গহনার জন্য যে টাকা তুলে রেখেছিলিস সেই টাকাটা এখন আমার দরকার। আমার বউয়ের গহনার টাকা তোমার দরকার হবে কেন? আর তুমি যদি এই টাকাটা এখন নিয়ে নাও তাহলে আমি আমার বউকে গহনা কি করে কিনে দেবো? কেননা তুমি তো কিছুই দেবে না বলে দিয়েছো। তোর মাসির ভীষণ শরীর খারাপ করেছে, এখন তোর বাবার ফিক্সড ডিপোজিট ভাঙা তো সম্ভব নয়, তাই তুই 1 লক্ষ টাকাটা আমাকে দিয়ে দে। এমনিতে বিয়ের জন্য অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে, সুতরাং এখন তোর ওই টাকাটা আমার খুবই দরকার। আর তোর কাছে মাসির শরীর খারাপের থেকে বেশি তোর বউয়ের গহনা দামি হয়ে গেল। রানী দেবী এই কথা বললে পলাশের কিছু করার থাকে না, সে নিজের ঘর থেকে 1 লক্ষ টাকা নিয়ে চলে আসে আর মায়ের হাতে তুলে দেয়। আর রানী দেবী তখনই নিজেদের নিজস্ব গাড়ি নিয়ে বড় বৌমার জন্য 1 লক্ষ টাকা দামি শাড়ি কিনতে চলে যায়। অন্যদিকে সেই শপিং মলে তন্দ্রা তার শাশুড়ি মায়ের জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকে। এভাবেই কিছুক্ষণের মধ্যেই তন্দ্রা এবং তার শাশুড়ি মা 1 লক্ষ টাকা দামি শাড়ি কিনে ফেলে। কিন্তু তখন সেই শপিং মলে শিলে এবং পলাশ দুজনে একসঙ্গে ঘোরাফেরা করে। এই পলাশ, ওই দেখো তোমার মা আর তোমার হবু বড় বৌদির শাড়ি কিনছে, চলো আমরা ওনাদের সঙ্গে গিয়ে দেখা করে আসি, তা না হলে খুব খারাপ দেখায়। পলাশ তার মা এবং বৌদিকে এরকম হেসে খেলে শাড়ি কিনতে দেখে ভীষণই অবাক হয়। আর পলাশ এবং শিলা যখন তাদের কাছে যায় তখন রানী দেবী পলাশকে দেখে একেবারে ভূত দেখার মতো দাঁড়িয়ে থাকে। কি ব্যাপার মা, তুমি যে বললে মাসির নাকি শরীর খারাপ তাই জন্য তোমার টাকার দরকার, তা আমার তো মনে হচ্ছে তুমি তো সেই টাকা দিয়ে বড় বৌদিকে শাড়ি কিনে দিচ্ছ। তুমি আমাকে সত্যি কথাই তো বলতে পারতে। তুই এত বড় হয়ে গেছিস যে তোকে এখন উত্তর দিতে হবে? আমার যা ইচ্ছা হয় আমি তাই করেছি, আর আমি আমার বড় বউকে শাড়ি কিনে দেব না তো কাকে কিনে দেব? তোর গরিব বউকে। এই বলে রানী দেবী তার বড় বৌমাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এসব কথা শুনে পলাশ এবং শিলার খুবই খারাপ লাগে, কিন্তু দুঃখের বিষয় রানী দেবী তার ছোট বৌমার গৃহপ্রবেশের অনুষ্ঠানের জন্য কোনো রকম কোনো শাড়ি কেনে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর বিকাশের সঙ্গে তন্দ্রা এবং পলাশের সাথে শিলার ধুমধাম করে বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের পর গৃহপ্রবেশের অনুষ্ঠানের সময় তাদের পরিবারে ঝামেলা সৃষ্টি হয়। মা, আপনার তো দেখছি এই বাড়িতে কোনো সম্মান নেই। আপনার গরিব ছোট বৌমার বাড়ির লোকেরা এসে আপনাকে অপমান করছে, আর আপনি চুপ করে সহ্য করছেন। আমার গৃহপ্রবেশের অনুষ্ঠানটা একেবারেই নষ্ট হয়ে গেল। তাই নয় তাই, আসলে গৃহপ্রবেশের জন্য তোমাকে 1 লক্ষ টাকা দামের শাড়ি কিনে দিয়েছি তো, তাই জন্য ছোট বৌমা একেবারে জ্বলে যাচ্ছে, সেই জন্য ইচ্ছা করে বদমাইশি করছে।
এই যে শুনুন, আপনি সেই বিয়ে ঠিক হওয়ার সময় থেকে আমার মেয়েকে অনেক অপমান করেছেন, আর আমরা সমস্ত কিছুই চুপ করে সহ্য করেছি। সুতরাং আমরা কিন্তু আর সহ্য করব না। আর আপনার বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠান খারাপ করার আমার মেয়ের কোনো দরকার নেই, বুঝেছেন? এভাবেই রাজবাবু তার মেয়ের সম্মান বাঁচানোর চেষ্টা করে। আর এমন সময় শিলার ফোনে একটা মেসেজ আসে, আর সেই মেসেজ দেখে শিলা একেবারে আনন্দে লাফিয়ে ওঠে। আর সেই আনন্দের খবর তার বাবা অনেক আগেই জানতে পেরে যাওয়ায় সে তাড়াতাড়ি করে মেয়ে শ্বশুর বাড়িতে ছুটে আসে। বাবা, আমার রেজাল্ট আউট হয়েছে। আমি যে সারা দেশ জুড়ে সরকারি চাকরির পরীক্ষাটা দিয়েছিলাম সেখানে আমি উত্তীর্ণ হয়েছি, আর এখন আমার মাস গেলে 1 লক্ষ টাকা মাহিনা হবে। আমাদেরকে অনেক অপমান সহ্য করতে হয়েছে বাবা, কিন্তু এখন আমাদেরকে আর কিছু সহ্য করতে হবে না। হ্যাঁ, তোর রেজাল্ট আমি দেখেছি, আর সেই কথা বলতেই আমি এখানে ছুটে এসেছি। সুতরাং এবার থেকে তোর শ্বশুর বাড়ির লোকেরা তোকে আর গরিব বলে অপমান করতে পারবে না। তুই এখন সবার থেকে বেশি বড় লোক। শিলা সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাওয়ার কথা শুনি সবাই ভীষণই আনন্দিত হয়, কিন্তু তন্দ্রা একেবারে জ্বলে পুড়ে ওঠে। আর অন্যদিকে ছোট বৌমা মাস গেলে 1 লক্ষ টাকা মাহিনা পাবে শুনি তার শাশুড়ি মায়ের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। আর তখনই সে তার ছোট বৌমার হাত থেকে জুতার কালি নিয়ে তার বড় বৌমার হাতে ধরিয়ে দেয়। এই যে বড় বৌমা, তোমার জুতার ধুলা তুমি নিজে হাতে পরিষ্কার করবে, আর আমার ছোট বৌমা তোমার জুতা কেন পরিষ্কার করতে যাবে? এই বলে শাশুড়ি মা বড় বৌমার হাতে সোনার থালা নিয়ে ছোট বৌমার হাতে দিয়ে দেয়, আর ছোট বৌমাকে খুব সুন্দর করে গৃহপ্রবেশ করায়। অন্যদিকে তন্দ্রা মুখ কালো করে দাঁড়িয়ে থাকে। এখন আমার চাকরির খবর শুনে আমার সঙ্গে ভালো ব্যবহার করার কোনো দরকার নেই মা, আর আপনি এরকম ভাবেই বাড়ির বড় বউকে অপমান করতে পারেন না। তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, তাই আমি আর তুমি দুজনে মিলেমিশে একসাথে সংসার করব। শিলার এরকম ভালো ব্যবহার দেখে তন্দ্রা একেবারে লজ্জিত হয়ে পড়ে, তাই তখনই তন্দ্রা শিলার কাছে ক্ষমা চেয়ে নেয়। অন্যদিকে রানী দেবীও নিজের ব্যবহারের জন্য সবার কাছে ক্ষমা চায়। আর কিছুক্ষণের মধ্যেই দুই বৌমা খুবই আনন্দ করে একসাথে শ্বশুর বাড়িতে প্রবেশ করে। পিয়ালি তার স্বামী, শাশুড়ি মা এবং একমাত্র ননদ রেখার সঙ্গে একটি গ্রামে থাকে। বিয়ে করে আসার পর থেকে পিয়ালি কখনো তার শ্বশুরবাড়ির কাউকে কোনো রকমের সমস্যায় পড়তে দেয়নি। সমস্ত কাজ সে নিজে করারই চেষ্টা করে, সবকিছু সে নিজে গুছিয়ে নিয়ে সবাইকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করে। এমন অবস্থায় পিয়ালি কখনো কখনো নিজের খেয়ালই রেখে উঠতে পারে না। তবে আজকাল একটা কারণে পিয়ালি বেশ চিন্তায় থাকে। কয়েকদিন যাবত তার দাঁতে খুবই ব্যথা হয়, সে কিছুই খেতে পারে না। একদিন, আজ আমি অফিস থেকে ফেরার পথে মাংস নিয়ে আসবো। আজ রাত্রে জমিয়ে পরোটা আর মাংস খাবো। কতদিন যে কষা মাংসের পরোটা খাইনি উপরওয়ালাই জানে। পরোটা ভাত দিয়ে খেলে তো বেশি ভালো হয়, তাই না? গরম গরম ভাত আর মাংস থাকলে অন্য কোনো খাবারের দরকারই পড়ে না। কিন্তু আমার তো পরোটার মাংস খেতে ইচ্ছে করছে, সেই কারণেই তো বললাম। ঠিক আছে, তোমার যদি পরোটা করতে ইচ্ছা না করে আমি জোর করবো না। তাহলে একটা কাজ করতে পারি, অফিস থেকে ফেরার পথে পরোটাও কিনে আনতে পারি। এই লোকটাকে আমি এবার কিভাবে বোঝাই? পরোটা বানানো নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমার সমস্যা পরোটা খাওয়া নিয়ে। এরা যদি দেখে আমি একেবারেই চিবিয়ে খেতে পারছি না, তাহলে শুধু শুধু চিন্তায় পড়বে। ঠিক আছে, তাহলে এই কথাই হোক। আমি পরোটা কিনে নিয়ে আসবো, আর তুমি মাংসটা বাড়িতে বানিয়ে নিও। এই বলে বিকাশ সেখান থেকে চলে যায়। পিয়ালি সারাক্ষণ চিন্তা নিয়ে নিজের কাজ করতে থাকে। সে কিছুতেই বুঝে উঠতে পারে না কিভাবে সে তার স্বামীকে বলবে যে সে শক্ত খাবার খেতে পারছে না। এমন ভাবতে ভাবতেই পিয়ালির শাশুড়ি মা রঞ্জা দেবী সেখানে আসে। বৌমা, আমাকে একটু দুধ আর পাউরুটি দিও তো। আজকে ব্রেকফাস্টে আমি ওটাই খাবো। বয়স হচ্ছে তো, আর বেশি শক্ত খাবার খেতে ভালো লাগে না। এই তো শাশুড়ি মা একটা দারুণ আইডিয়া দিয়েছে। আজকে রাতে সবাই মাংস পরোটা খাবে, আর আমি পাউরুটি মাংস খাবো। এতে আমার মাংসও খাওয়া হবে, আর দাঁতে ব্যথা নিয়ে চিন্তাও করতে হবে না। আবার কোথায় হারিয়ে গেলে বৌমা? তাড়াতাড়ি আমার ঘরে একটু দুধ আর পাউরুটি দিয়ে এসো, কেমন? এই বলে রঞ্জা দেবী সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে রাত হয়ে আসে। বিকাশ মাংস এবং পরোটা নিয়ে বাড়িতে আসে। পিয়ালি খুব সুন্দরভাবে সবার জন্য কষা মাংস তৈরি করে। সবাইকে পরোটা এবং মাংস দিয়ে পিয়ালি নিজে পাউরুটি এবং মাংস নিয়ে বসে পড়ে। এমন অদ্ভুত কাণ্ড দেখে বিকাশ এবং তার বাড়ির সবাই খুবই অবাক হয়। তারা পিয়ালিকে অনেকবার পরোটা খেতে বললেও পিয়ালি কিছুতেই তাদের কথা শোনে না। এবার থেকে পাউরুটি দিয়ে মাংস খাবো আমি। তোমরা যত ইচ্ছে পরোটা খাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে জোর করো না প্লিজ। তোমরা খাবে বলে আমি পরোটার দোকান থেকে স্পেশাল ভাবে পরোটাটা বানিয়ে আনলাম। এটা একবারও চেখেও দেখবে না তোমরা? না, তুমি যদি চাও আমি মাংসটা শান্তি করে খাই, তাহলে প্লিজ আমাকে পাউরুটি দিয়েই খেতে দাও। আর পাউরুটি দিয়ে মাংস খেতে যে এত ভালো লাগে সেটা আমি আগে জানতামই না। এখন যখন জেনেছি তখন তো আমি আর অন্য কিছু খাবোই না। এত ভালো লাগছে খেতে?
তাহলে আমাকেও একটু দাও দেখি। তুমি আমার থেকে অর্ধেক পরোটা নাও, আমি তোমার থেকে অর্ধেক পাউরুটি নিচ্ছি, তাহলে দুজনেই অল্প অল্প করে দুটো খাবার খেতে পারবো। তোমার দাদা তোমাদের জন্য স্পেশাল ভাবে পরোটা বানিয়ে এনেছে, তুমি ওটাই খাও। আমি আমার পাউরুটির ভাগ কাউকে দেব না। তোমারও যদি আমার মতো মাংস পাউরুটি খেতে ইচ্ছা করে তাহলে কাল থেকে নিজের জন্য পাউরুটি আনিয়ে নেবে। এই বলে পিয়ালি সেখান থেকে উঠে নিজের খাবার নিয়ে ঘরে চলে যায়। তার এই ব্যবহারে সবাই খুবই দুঃখিত হয়। বাড়ির লোকেদের সঙ্গে এমন ব্যবহার করে পিয়ালি যে খুব একটা খুশি হয়েছে তা নয়, কিন্তু সে যে সত্যি কিছুতেই পরোটা খেতে পারবে না এই কথাটা সে কাউকেই বুঝতে দিতে চায় না। আর ওই দুটুকরো পাউরুটি ছাড়া সেদিন তাদের ঘরে আর কোনো পাউরুটিও ছিল না, তাই পিয়ালিকে এমন ব্যবহার করতে হয়েছে। তারপর থেকে পিয়ালি প্রায় সবকিছুই পাউরুটি দিয়ে খেতে থাকে, ডাল, মাছের ঝোল সবকিছু দিয়েই। কিন্তু বাকি কোনো খাবারই পাউরুটি এবং মাংসের মতো খেতে ভালো লাগে না। সেই জন্য পিয়ালি আজকাল প্রায় প্রত্যেক দিনই বাড়িতে মাংস রান্না করে। তোমার হঠাৎ করে কি হলো বলো তো বৌমা? এত মাংস খেতে কারোর ভালো লাগে? প্রত্যেক দিন তুমি সবার জন্য মাংস রান্না করছো। আমার এই বুড়ো বয়সে এত মাংস চেবানোর ধৈর্য নেই, বুঝলে? আজকে একটু অন্য কিছু বানিও। আপনিও আমার মতো পাউরুটি দিয়ে মাংস খান, আপনার খেতেও কোনো অসুবিধা হবে না, আর খেতে দারুণ মজাও লাগবে। পাউরুটি জিনিসটা ব্রেকফাস্টেই ঠিক আছে, দুপুর বা রাতের খাবারে ওটা আমার একেবারেই পছন্দ নয়। তুমি যে কি করে 3 বেলা পাউরুটি খাচ্ছ আমি তো সেটাই বুঝতে পারছি না। কেন পছন্দ নয়? এত সুন্দর একটা জিনিস কোনো একটা তরল পদার্থে ডোবাতেই একেবারে নরম হয়ে গলে যায়। এতে আমি শান্তি করে মাংসটাও খেতে পারি, আর পাউরুটির জন্য আমার পেটও ভরে যায়। আমি বুঝেছি, তুমি তার মানে আজকেও মাংস রান্না করবে, তাই তো? আমার আর কি, আমি তো রান্নার দায়িত্ব কবেই তোমার হাতে তুলে দিয়েছি। যা ভালো বুঝবে তাই করো। রঞ্জা দেবী পিয়ালির সাথে কথায় আর পেরে না উঠে সেখান থেকে চলে যায়। পিয়ালির এই মাংস এবং পাউরুটি খাবার নেশা যেন বাড়তেই থাকে। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। আজকাল সে বাড়িতে সবার জন্য অন্য কিছু রান্না করলেও শুধুমাত্র নিজের জন্য হয় মাংস তৈরি করে, আর না হলে বাইরে থেকে তৈরি করা মাংস কিনে নিয়ে এসে পাউরুটি দিয়ে খায়। এছাড়া যেন আর কোনো কিছুই তার মুখে রুচি হয় না। তাদের বাড়িতে আত্মীয় স্বজন এলেও পিয়ালির এমন অদ্ভুত খাবার খাওয়ার ধরন দেখে সকলেই খুবই অবাক হয়। আর তাদের অবাক হতে দেখে পিয়ালির শ্বশুর শাশুড়ি সবাই বেশ লজ্জিত বোধ করে। এমনই একদিন তাদের বাড়িতে এক আত্মীয় জ্যোতি দেবী আসে। সবাই একসঙ্গে খাবার টেবিলে খেতে বসেছে এমন সময়, এ কি বৌমা, তুমি ভাত রুটি ছেড়ে পাউরুটি খাচ্ছ কেন? এত সুন্দরভাবে মাংস রান্না করেছো, সেটা একটু ভাত দিয়ে খেয়ে দেখবে না তুমি? ভাত খেলে অনেকক্ষণ ধরে চিবাতে হয়, আমার পাউরুটি ঠিক আছে। ঝোলে ভিজিয়ে মুখে দিলেই কেমন যেন গলে যায়। নরম নরম মাংস, নরম নরম পাউরুটি সবকিছু মিলেমিশে একেবারে অতুলনীয় স্বাদ সৃষ্টি করে। তোর বৌমা কি বলছে রে বোন? তোরা তো বেশ ভালোই খরচা বাঁচানোর ফোন দিয়ে এটেছিস। বিয়ের পরে একদিনে তো বৌমাকে আর বিকাশকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়ানো হয়নি। আমি একা মানুষ এত রান্না কিভাবে করতে পারবো এই ভেবেই কাউকে ডাকতে পারি না। এখন তো দেখছি তুমি আমার এই রাস্তাটাও পরিষ্কার করে দিলে। তোমরা আমাদের বাড়িতে গেলে আমি শুধু মাংস রান্না করব আর বাজার থেকে অনেক অনেক পাউরুটি কিনে আনবো, কেমন? সত্যি বলছেন? কবে নিমন্ত্রণ করছেন তাহলে বলুন? মাংস পাউরুটি খাওয়ার জন্য আমি সবসময় এক পায়ে খাড়া। আমার ঘরে এখনো পাউরুটি রাখা আছে, আপনিও খেয়ে দেখুন না, ভালো লাগবে। চুপচাপ নিজে খাচ্ছ খাও, তোমার সাথে সাথে আর অন্য কাউকে মাংস পাউরুটি পাগল বানাতে হবে না। এই অদ্ভুত খাবারের প্রতি এত ভালোবাসা কি করে জাগে উপরওয়ালাই জানে। এই শুনে পিয়ালি একেবারে চুপ করে যায়। খাওয়া দাওয়া হয়ে গেলে জ্যোতি দেবী আর রঞ্জা দেবী একসঙ্গে গল্প করতে বসে পড়ে। রঞ্জা দেবী তার বৌমার এই অদ্ভুত ধরনের খাবার নিয়ে তার দিদির সঙ্গে আলাপ আলোচনা করতে করতেই জ্যোতি দেবী এমন একটা অদ্ভুত কথা বলে যেটা শুনে রঞ্জা দেবী কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। তোর মনে হয় তুই যেটা বলছিস সেটাই ঠিক, আর তোর কথা যদি সত্যি না হয় তাহলে? আমার কি এমনি এমনি চুল পেকেছে? অনেক অভিজ্ঞতা হয়ে অনেক কিছু শিখে তবেই তো আমার চুলগুলো সাদা হয়েছে। এরকম অদ্ভুত খাবার খাওয়ার ধরন একটা মেয়ের তখনই হয় যখন সেই মেয়ে গর্ভবতী হয়। তোর মনে আছে বিকাশ হওয়ার সময় তুই কি খাবার খেতিস? হ্যাঁ রে দিদি, মনে আছে। তখন তো আমার জল ঢেলে ভাত খাওয়া ছাড়া আর কোনো কিছু খেতে ভালো লাগতো না। সারাদিন মনে হতো শুধু জল দিয়েই ভাত খেয়ে যাই। তোর বৌমারও সেটাই হচ্ছে। সবাই যে গর্ভবতী হওয়া মাত্রই সকালে উঠেই বমি করবে কিংবা অন্য কোনো রকমের শারীরিক পরিবর্তন দেখা দেবে তা নয়, কারোর কারোর খাবার খাওয়ার ধরন দেখেও বুঝে নিতে হয়।
দিদির মুখে এমন কথা শুনে রঞ্জা দেবী প্রচন্ড খুশি হয়। তারপর থেকে সে পিয়ালিকে মাংস পাউরুটি খেতে আর আটকায় না। এভাবে আরো কয়েকদিন কাটে, কিন্তু কয়েকদিন যাবৎ পিয়ালির দাঁতের ব্যথা প্রচন্ড বেড়ে যায়। আজকাল পাউরুটি খেলেও তার দাঁতে যেন অসহ্য ব্যথা হতে থাকে। বাড়ির সবাই কষ্ট পাবে এই ভেবে পিয়ালি কাউকে ভুলেও সে কথা জানতে দেয় না। আর তার গর্ভাবস্থায় তাকে কষ্ট দেবে না বলে মাঝে মাঝে রঞ্জা দেবী এবং কুসুম দুজনে মিলেই পিয়ালির জন্য নানান রকমের মাংস তৈরি করে আর বাজার থেকে পাউরুটি কিনে নিয়ে এসে তাকে দেয়। আমি আজ আর মাংস পাউরুটি খাবো না, আজকে আমি কিছু খাবো না, আমি একটু বিশ্রাম নিতে চাই। শুধু শুধু আমার জন্য আর খাটনি করতে যাবেন না আপনারা, প্লিজ। দিদি ঠিকই বলেছিল, বৌমা নিশ্চয়ই গর্ভবতী। আস্তে আস্তে সব উপসর্গগুলো দেখতে পাওয়া যাচ্ছে। গর্ভাবস্থাতে মেয়েদের এরকম অনেক মানসিক চিন্তাধারা ওঠানামা করতে থাকে। বৌমারও ঠিক তাই হচ্ছে। কালকে পর্যন্ত মাংস পাউরুটি এত ভালো লাগতো, আর আজকে নাকি সেটা খেতে ইচ্ছে করছে না। আজকে একবার খেয়ে দেখো, এই পাউরুটিটা দারুণ টেস্টি। আমি তোমার জন্য পাশের পাড়ার দোকান থেকে গিয়ে নিয়ে এসেছি। এরকম পাউরুটি তুমি আগে খাওনি। এটা যেমনই সফট তেমনই মিষ্টি। তোমাদের একবার কোনো কথা বললে সেটা কানে যায় না, তাই না? আমি তো বলেছি আমি মাংস পাউরুটি খাবো না, আমি কিছু খাবো না। তোমরা প্লিজ আমাকে একা ছেড়ে দাও। আহা বৌমা, ওর সাথে এরকম করে ব্যবহার করছো কেন? তুমি মাংস পাউরুটি খেতে ভালোবাসো বলেই তো আমরা তোমাকে বলছি, তা না হলে কি এতবার বলতাম? আমি এত কথা বলতে পারছি না মা, আপনারা প্লিজ এখান থেকে আসুন, আমি কিছু খাবো না। এই বলে পিয়ালি নিচের ঘরে গিয়ে শুয়ে পড়ে। কুসুম দেবীর কথা অক্ষরে অক্ষরে মিলে যেতে দেখে রঞ্জা দেবী মনে মনে আরো খুশি হতে থাকে। সে বিকাশের বাড়ি ফেরার জন্য অপেক্ষা করে। সন্ধ্যাবেলা বিকাশ বাড়ি ফিরে এলে রঞ্জা দেবী তার ছেলেকে সমস্ত কিছু জানায়। বিকাশ বাবা হতে চলেছে শুনে সে প্রচন্ড পরিমাণে খুশি হয়। আজ এত বড় একটা খুশির খবর দিয়েছো মা, যে কি বলবো, তোমাকে এর জন্য কিভাবে যে ধন্যবাদ দেবো সেটাই বুঝতে পারছি না। তুই এক কাজ কর দাদা, শুধু মুখে আমাদের ধন্যবাদ না দিয়ে আমাদের সবার পছন্দের খাবার বানা। বাইরে থেকে অর্ডার করেও আনতে পারিস, আমার কোনো আপত্তি নেই। তোরা পিয়ালিকে কিছু বলিস না, ঠিক আছে? এক্ষুনি যাচ্ছি আর সবার জন্য তোদের পছন্দের খাবার নিয়ে আসছি। পিয়ালি তো পিৎজা খেতে খুব ভালোবাসে, ওর জন্য ওটাই কিনে আনবো। আমার মনে হয় তুই কোনো বড় দোকান থেকে মাংস কিনে নিয়ে আয়। আর ভালো পাউরুটি বাড়িতেই আছে, বৌদি ওটা খেতেই সব থেকে বেশি ভালোবাসে। এমনিতেও সকাল থেকে বৌদি কিচ্ছু খায়নি। একদম ঠিক বলেছিস, এটাই করব। এই বলে বিকাশ আবার বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরে আবার সে সবার জন্য তাদের পছন্দের খাবার নিয়ে আসে। পিয়ালির জন্য পিৎজাও কিনে নিয়ে আসে এবং সেই সাথে মাংসও কিনে নিয়ে আসে। কিছুক্ষণ পরে পিয়ালির খাবার টেবিলে এসে এত খাবার দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। সে কিছুতেই বুঝে উঠতে পারে না সে বাকিদের কিভাবে তার অত্যাধিক দাঁতে ব্যথার কথা বলবে। আর তার চেয়েও বড় কথা, পিয়ালি এটা ভেবেই ভয় পায় যে যদি তাকে দাঁত তুলতে হয় তাহলে হয়তো বিকাশ আর এমন ফোকলা বউ নিয়ে ঘর করতে চাইবে না। কিন্তু খাবার টেবিলে পিৎজা দেখেই পিয়ালি আর নিজের লোভ সামনে রাখতে পারে না। তুমি পিৎজা কিনে এনেছো? কতদিন পরে আমি আজকে পিৎজা খাবো। আমাকে তো বললে না কখন আনতে গেলে, আর এত খাবারই বা এনেছো কেন তুমি? তুমি কয়েকদিন ধরে যে হারে মাংস আর পাউরুটি খেয়েছো, আমি ভাবলাম তোমার জন্য পিৎজা নিয়ে যাই। এটাতেও তো মাংস আর পাউরুটিই থাকে, তাই না? বিকাশের কথা শুনি সবাই খুবই হাসতে থাকে। পিয়ালি মনের আনন্দে পিৎজা খাওয়া শুরু করে। পিৎজাতে প্রথম কামড়টা বসাতেই সঙ্গে সঙ্গে তার দুটো দাঁত খুলে টেবিলে পড়ে যায়। এই ঘটনায় তার বাড়ির প্রত্যেকে প্রচন্ড পরিমাণে অবাক হয়। পিয়ালি লজ্জায় কষ্টে হাউ হাউ করে কাঁদতে থাকে। সে কিভাবে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। এরকম কিভাবে হলো বৌমা? তোমার দাঁতের এই অবস্থা কেন? এবার আমি বুঝতে পারছি তুমি কেন পাউরুটি আর মাংস খেতে। দিদি ভেবেছিল তুমি গর্ভবতী, তাই তোমার অদ্ভুত ধরনের খাবার খেতে ইচ্ছে করছে। এখন আমি বুঝতে পারছি দিদি একেবারেই ভুল ভেবেছিল। তোমার এমন অবস্থা তুমি আমাদের আগে জানাওনি কেন? নিশ্চয়ই তোমার দাঁতের যন্ত্রণাটা বেশ কয়েকদিন ধরেই হচ্ছিল, তাই তো? আর তুমি সেটা কাউকেই বলার প্রয়োজন মনে করিনি, তাই তো? দাঁতে ব্যথা করতো বলেই তো আমি শুধু পাউরুটি দিয়ে খাবার খেতাম, কিন্তু পাউরুটি দিয়ে মাংস ছাড়া আর কিছু খেতে ভালো লাগে না। তাই তো আমি প্রত্যেকদিন মাংস আর পাউরুটি খেয়েছি। আজকে পিৎজা দেখে আমি লোভ সামলাতে পারলাম না বলেই এমনটা হলো। আর আমি তোমাদের বলিনি কারণ আমি ভেবেছিলাম এরকম অসুস্থতার কারণে যদি আমার দাঁত পড়ে যায় তাহলে হয়তো তুমি আমার সঙ্গে আর সংসার করবে না। পিয়ালির কথা শুনে বিকাশ খুবই রেগে যায়, কিন্তু তারা আর দেরি না করে পিয়ালিকে নিয়ে হাসপাতালে যায়। সেখানে দাঁতের ডাক্তার ভালোভাবে পিয়ালির চেক আপ করে। ডাক্তার জানায় ভিটামিন সি এর অভাবে পিয়ালির স্কারভি ধরা পড়েছে
এবং বেশ কয়েকদিন যাবত তাকে নানান রকমের ওষুধ খেতে হবে আর সেই সাথে ডাক্তারের চিকিৎসাধীনও থাকতে হবে। কয়েক মাস পরে পিয়ালির দাঁতের সমস্যা একেবারে সেরে গেলে বিকাশ শহরের সবচেয়ে বড় ডাক্তারের কাছে নিয়ে গিয়ে পিয়ালির পড়ে যাওয়া দাঁতগুলোর জায়গায় নতুন করে দাঁত বাঁধিয়ে দেয়। তারপর থেকে পিয়ালি হাসি খুশি সংসার করতে থাকে।